1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই সরকারের ম্যান্ডেট হচ্ছে যেটা বারবার বলা হয় সেটা নির্বাচিত না। দেখেন, পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে কিভাবে? পলিটিক্যাল ম্যান্ডেট ডিরাইভ করে একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। 71 16ই ডিসেম্বরের পরে এই যে তাজউদ্দিন আহমদরা, শেখ মুজিবরা দেশে ফিরে এসে দেশ শাসন করলো, কিসের ম্যান্ডেটে? কে তাকে ভোট দিয়েছে স্বাধীন বাংলাদেশ শাসন করবার জন্য? 70-এর নির্বাচন তো স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি। 70-এর নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদের সদস্য হওয়ার জন্য। তাহলে কে তাকে ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ, আমার হাজার হাজার শহীদের রক্ত, আমার এই স্বপ্নটাকে একটা ম্যান্ডেটে পরিণত করা হয়ে গেছে। দ্বিতীয়ত ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে, যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয়, আপনি 5 বছর পর পর নির্বাচনে জিতবেন, দেশ শাসন করবেন, একটা ম্যান্ডেট। থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখেন যে আপনার 90-তে কি হয়েছে, এরশাদ সরকার কেন চলে যাবে? 90-তে কি কোনো নির্বাচন হয়েছে? কিসের ভিত্তিতে সে চলে গেল? কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিসগুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন, অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের প্রসেসে কেয়ারটেকার সরকার যা বলেন তো হয়েছে? তো কিসের মাধ্যমে হয়েছে? একটা গণ অভ্যুত্থান, ছোট আকারে এটা হয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। অতএব সেই জায়গাতে হচ্ছে 24-এ বাংলাদেশের ইতিহাসে গত 100 বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান হয় নাই, বদরুদ্দিন ওমর বলেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। 1400 শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই গণ অভ্যুত্থানে যে 26,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তারাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। ম্যান্ডেট যারা দিয়েছেন তারা ইনডাইরেক্টলি কিছু শর্ত সাপেক্ষে ম্যান্ডেট দিয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, এই বিষয়গুলো যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে একটু যেহেতু আরও অনেকগুলো বিষয় আলোচনা করতে চাইছি, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত? সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এখনো মনে হয়নি, বাট আমি ফিল করছি যদি এরকম একটা সিদ্ধান্ত তারা নেয় তাহলে সার্টেনলি এর আগে যমুনাতে, ফরেন সার্ভিস একাডেমিতে, বিভিন্ন ন্যাশনালি গুরুত্বপূর্ণ ইস্যুতে এই ব্যাপারগুলোতে মতামত নেওয়া যেতে পারে। এখানে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টার স্ট্রেট মন্তব্যের সাথে পরে প্রেস সচিব যেটা বলেন একটু কন্ট্রাডিক্ট করছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি? এটা পরিষ্কার করার ব্যাপার, কারণ প্রত্যেকটা স্টেটমেন্ট রাষ্ট্রের তো একটা মতামত থাকতে হবে। একটা বিষয় হচ্ছে যে এখানে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িত আছে, এখানে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তার বিষয় জড়িত আছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে কোন ফর্মে তারা মতামত নেবেন সেটা নেওয়া উচিত এবং তাদেরকে আশ্বস্ত করা উচিত। তা না হলে যেটা হবে যে একটা মানে সিরিয়াস টেনশন যদি অ্যারাইজ করে তখন তো আপনার পুরো নেশনকে অনবোর্ড রেখে আপনাকে এটা ফাইট করতে হবে, আদারওয়াইজ এটা আপনি করতে পারবেন না। এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে দিতে হবে এইরকম কোনো তারা তো তার নাই, কারণ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশনের ডেডলাইন বলে দিয়েছে যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচন দিয়ে চলে যাব। তো যেহেতু একটা ডেডলাইন দিয়েছে, এখন পর্যন্ত তাকে সাসপিশাস হওয়ার মতো, সন্দেহ করবার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল আকারে আবার বিএনপি বলছে তাড়াতাড়ি নির্বাচন হইতেই পারে, কারণ একটা দল গত 18 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, তো সে তো একটা নির্বাচন চাইবে।